আজকে যে টপিকটা আরম্ভ করব সেই টপিকটা কি বলতো, যে থিওরিটা পেনশন পেনশন এই পেনশন থেকে, ঠিক আছে, এই পেনশন থেকে প্রতি বছরই পরীক্ষায় কোশ্চেন আসে, মানে অল্টারনেটিভ ওয়েতে আসে, ঠিক আছে। তো পেনশনটা ভালো করে পড়তে হবে। আর তোদের তো আমি বারবার একটা কথাই বলেছি, যে পরীক্ষায় কেমন কোশ্চেন আসে জানিস তো, স্যালারি থেকে, স্যালারিতে 15 নম্বর আছে, 15 নম্বরে একটা বড় স্যালারি দেয়, এর সাথে অর দেয় কি বলতো, 5 নম্বরে 3টে কোশ্চেন দিন, 5 নম্বরে 3টে কোশ্চেন। 5 নম্বরে 3টের মধ্যে কেমন থাকতে পারে, তাকে তোকে বলছে 5 নম্বরে 3টে কেমন দেয়, তুই বলছি ভালো করে শোন। লিভ স্যালারি, কি কি থাকতে পারে তার মধ্যে, লিভ স্যালারি, গ্র্যাচুইটি, লিভ স্যালারি, গ্র্যাচুইটি, পেনশন, ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ড। এই 4টে টপিক পড়ে গেলে নয়তো 3টে পেয়ে যায়, ঠিক আছে, একদম ইজিলি পাওয়া যায়। তো এটাই আর কি বললাম, যে বুঝতে পারলি ব্যাপারটা, এই জন্য আমি দেখ, তার মধ্যে তোদের তোদের ব্যাচে গ্র্যাচুইটি হয়ে গেছে, তোদের ব্যাচে গ্র্যাচুইটি হয়ে গেছে, হ্যাঁ কি না, তোদের ব্যাচে গ্র্যাচুইটি হয়ে গেছে, ঠিক আছে। তো এবার পেনশন তো আজকে করে দিচ্ছি, লিভ স্যালারি আর একটা ব্যাচে হয়ে গেছে, তোদেরও করিয়ে দেবো। তো প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড অল্প, প্রভিডেন্ট ফান্ডে বেশি অঙ্কও নেই, একটা একটা অঙ্ক আছে, একটাকে 2টো অঙ্ক আছে প্রভিডেন্ট ফান্ডে, নিয়মটা পড়তে হবে, 2টো অঙ্ক ব্যাস, ওর মধ্যেই দেবে যা দেবে। তো যাই হোক, তারপর যখন অঙ্ক করবো তখন বুঝবো, আগে একটা করে টপিক শেষ করি। একটা গোটা 15 নম্বর দেবে, তার সঙ্গে 5 নম্বরে 3টে অঙ্ক দেয়, বলে তুমি ওই 15 নম্বর করতে পারলে করো, না হলে আমি তোমাকে অর্ডার দিলাম, সেই অর্ডার, ঠিক আছে, অর্ডারটা বেশ ভালো। যাই হোক, পেনশন জিনিসটা কি, পেনশন সম্পর্কে আইডিয়া আছে সবার, শুনেছিস তো পেনশন, পেনশন কবে পায়, কখন পায় মানুষ, একটা মানুষ সার্ভিস করতো, সে গভর্নমেন্ট সার্ভিসও করতে পারে, আবার নন গভর্নমেন্টও হতে পারে, মানে প্রাইভেটও হতে পারে। তুমি গভর্নমেন্ট জবও করতে পারো, আবার প্রাইভেট জবও করতে পারো। যেই তুমি রিটায়ার করে গেলে, যেই তুমি রিটায়ার করে গেলে, রিটায়ারমেন্টের পর পেনশন পাবে। রিটায়ার করে গেলে সে চলবে কি করে, আরে একটা মানুষ 60 বছর অবধি কাজ করলো, ঠিক আছে, রিটায়ার হয়ে গেল, রিটায়ার পর চলবে কি করে, তার জন্য ওর কোম্পানি বা ওর গভর্নমেন্ট, যে সরকারি চাকরি করে তাহলে গভর্নমেন্ট, আর যে প্রাইভেট ভাবে কাজ করে তখন কোম্পানি, ওকে সংসার চালানোর জন্য কিছু টাকা ওকে দেবে, প্রতি মাসে মাসে দেবে পেনশন, বুঝতে পারলি, এটাই হচ্ছে পেনশন। তো বুঝতে পারলি পেনশন জিনিসটা কি, হ্যাঁ একটু বুঝতে পারি, যে রিটায়ারমেন্টের পর যে টাকাটা পাওয়া যায়, তুমি সার্ভিস করতে, সার্ভিস করার পর একটা সময় মতো রিটায়ার হবে, রিটায়ার করার পর তুমি কোম্পানি বা গভর্নমেন্টের কাছ থেকে যে একটা টাকা পাও, ওটাকে পেনশন বলে, ঠিক আছে। তো হ্যাঁ বল, হ্যাঁ সব জায়গায় পেনশন। তো বলছে দেখি, পেনশনের সেকশনটা কি, সেকশনটা বলছি, আন্ডার সেকশন 10, কি বললাম, আন্ডার সেকশন 10 ক্লজ 10 ক্যাপিটাল, কত নম্বর ধারায় বলা যায় পেনশন, আন্ডার সেকশন 10 ক্লজ, কি বলেছে, পেনশন বিলস, পেনশন মানে কি, তোরা দেখেছিস দেখবি, যারা অনেকে সার্ভিস করতো রিটায়ার করার পর পেনশন কবে তোলে জানিস তো, যেই মাস পড়লো, প্রতি মাসের শুরুতে দেখবি, দেখবি সমস্ত ব্যাংক, এসবিআই ব্যাংক, বড় ব্যাংক অফ ইন্ডিয়া, মাসের শুরুর দিকে ব্যাংকের কিছু ভিড় থাকে, সব পেনশন তুলতে যায়, সব পেনশনের টাকা তুলতে যায়। তারপরে অনেকে প্রতি মাসে মাসে পেনশনের টাকা তুলতে যায়, বুঝতে পারছিস তো, তাহলে স্যার প্রতি মাসে কেন তুলবে, আরে প্রতি মাসে টাকা না তুলে চলবে কি করে, বলছে পেনশন মিনস আ পিরিয়ডিক পেমেন্ট, পিরিয়ডিক পেমেন্ট মেড টু এমপ্লয়ি, কাকে দেবে পেনশনের টাকাটা, কাকে দেওয়া হয় বল, এমপ্লয়িকে দেবে, এমপ্লয়ি মানে কর্মচারীকে দেবে, ইন কনসিডারেশন অফ পাস সার্ভিসেস, ঠিক আছে, ওরা কোম্পানিতে বা গভর্নমেন্টকে অতীতে খুব সার্ভিস দিয়েছে, তার কনসিডারেশনই ওকে দিচ্ছে পেনশন, বুঝতে পারলি তো, তুই একটা সময় একটা জায়গায় চাকরি করতি, রিটায়ার করলি, রিটায়ার করার পর তোকে পেনশন দেবে, কেন, তুই পাস্টে কোম্পানিকে প্রচুর সার্ভিস দিস, তার বদলে তোকে, তার কনসিডারেশনে তোকে পেনশনটা দেওয়া হবে। এবার বলছো স্যার এই পেনশনটা কবে দেবে, আমি যদিও অ্যান্সার বলে দিয়েছিস, পেবেল আফটার ইজ রিটায়ার, তাহলে পেনশন কবে পাওয়া যায় বল, রিটায়ারমেন্টের। এখন তোর মনে অনেক প্রশ্ন থাকতে পারে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি ধীরে ধীরে আলোচনা করবো। আচ্ছা ধর, সাপোজ ধর রাম জব করতো, কে জব করতো, রাম, রাম রিটায়ার করেছে, এটা বুঝলাম, রাম জব করতে, বা ধর রাম রিটায়ার করেছে, রাম রিটায়ার করলে তাহলে ও কিভাবে পেনশন পাবে, পেনশন পাবে, কিন্তু ধর রাম মরে গেল, ধর রাম ডেথ হয়ে গেল, রাম যদি ডেথ হয় তাহলে পেনশনটা কে পাবে, ওর ওয়াইফ পাবে পেনশন, ওর ওয়াইফ যে পেনশন পাবে এটাকে পেনশন বলে না, এটাকে বলে ফ্যামিলি পেনশন, কি বললাম বুঝতে পারলি তো, যেটা তোরা ক্লাস 12 এ ইনকাম ও আদার সোর্সে শিখেছিলি, ফ্যামিলি পেনশন, কি বললাম, রাম যদি পেনশন পায়, রাম যদি বেঁচে থাকা অবস্থায়, রাম ধর রিটায়ার করলো, রিটায়ার করার পর রাম পেনশন পাবে, এটা পেনশন বলবে, কিন্তু রাম মারা গেলে ওর বউ যে পেনশন পাবে তাকে কি বলে, ফ্যামিলি পেনশন,
তো ফ্যামিলি পেনশন স্যালারির মধ্যে আসে না, ফ্যামিলি পেনশন চলে যায় ইনকাম আদার সোর্সে, কিন্তু রাম যে পেনশনটা পাবে সেটা আসবে স্যালারি। তাহলে পেনশন কোথায় আসে? কখনো কোনো পরীক্ষা কোশ্চেন দেয় পেনশন কোন হেডে আসে? পেনশন কোন হেডে? পেনশন আসে স্যালারি। আর ফ্যামিলি পেনশন কোন হেডে আসে? ইনকাম ফ্রম আদার সোর্স। তাহলে বুঝতে পারলি এই যে পেনশন আর ফ্যামিলি পেনশন ডিফারেন্সটা বুঝতে পারলি? পেনশন মানে আমি চাকরি করছিলাম, চাকরি করার পর রিটায়ার করলাম, আমি পেনশন পাবো, এটা হচ্ছে পেনশন। আর ঠিক আছে, রাম চাকরি করছিল, রাম মারা যাওয়ার পর ওর পেনশনটা পাবে কে? ওর বউ, ওয়াইফ পাবে, এটাকে বলে ফ্যামিলি পেনশন। তো ফ্যামিলি পেনশন আসে আদার সোর্সে, আর শুধু পেনশন আছে স্যালারি। পরীক্ষায় এরকম একবার দুবার কোশ্চেন দিয়েছিল, ঠিক আছে? তো দেখ তারপর কি লিখেছে, বোঝা গেল? বুঝতে পেরেছি? এবার দেখ পেনশন, পেনশন দু রকমের হয়, দেখ ভালো করে দেখ পেনশন, দেখ নিচেই দেওয়া আছে, চার্ট করে দেওয়া আছে, পেনশন দু রকমের হয়, দেখেছিস তো? কি কি পেনশন দেখ, কি কি লেখা আছে? একটা আনকমিউটেড আর একটা কমিউটেড। স্যার আনকমিউটেড কমিউটেড মানে হাই হয়েছে। তোরা আমরা অনেকেই দেখি যারা চাকরি করতো একটা সময় পর রিটায়ার করেছে, রিটায়ার করার পর প্রতি মাসের শুরুতে ব্যাংকে চলে যায়। বয়স্ক মানুষরা দেখবি ব্যাংকে যায়, জানিস তো? ৬০ বছরের বয়স, বেশি রিটায়ার করেছে, তারপর ব্যাংক ঠিক আছে, রিটায়ার করে তারপর পেনশন নেবে। ওরা প্রতি মাসের শুরুতে ব্যাংকে চলে যায় পেনশনের টাকা তুলতে। প্রতি মাসে, প্রতি মাসে ব্যাংকে যায়। তাহলে এটাকে বলা হয় আনকমিউটেড, অর্থাৎ প্রতি মাসে মাসে যে পেনশনের টাকা তুলে নিয়ে আসে তাকে বলা হয় আনকমিউটেড। বুঝা গেল? আনকমিউটেড কাকে বলে? আনকমিউটেড মানে বুঝতে পারলি? এর লেখা আছে আনকমিউটেড মান্থলি, প্রতি মাসে মাসে ব্যাংকে যাবে, গিয়ে পেনশনের টাকা তুলে নিয়ে, এটাকে বলা হয় আনকমিউটেড পেনশন। বোঝা গেল কি বললাম? আনকমিউটেড মানে কি, কোনটাকে আনকমিউটেড বলে? দেখবি অনেকে চাকরি করতো, রিটায়ার করেছে, ঠিক আছে, রিটায়ার করার পর যবে থেকে পেনশন চালু হবে ও প্রতি মাসে ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে প্রতি মাসে টাকা তুলে নিস, অর্থাৎ প্রতি মাসে ব্যাংকের থেকে যে পেনশন টাকাটা বলছে তাকে বলা হয় আনকমিউটেড, ঠিক আছে? এবার বলছে কমিউটেড। স্যার কমিউটেড কোনটা? দেখবি সাপোজ ধর কোনো একজন এমপ্লয়ি, ওর ঠিক হয়ে জানিস কত? ধর আমি বলছি, ওর ঠিক হয়েছে প্রতি মাসে 25,000 টাকা করে পেনশন পাবে। ভালো করে শুনবি, প্রতি মাসে কত টাকা করে পেনশন পাবে? 25,000 টাকা। শুনলি কি বললাম? প্রতি মাসে কত করে পেনশন পাবে? 25,000 টাকা। এবার ধর সাপোজ ধর ওর ফ্যামিলিতে কারোর ধর শরীর খারাপ হয়েছে, বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ভালো করে শুনছিস তো? বয়স হয়ে গেছে, এবার ওর ফ্যামিলিতে ওর শরীর খারাপ হতে পারে, যে চাকরি করতো তার শরীর খারাপ হতে পারে, বা তার ওয়াইফের শরীর খারাপ হতে পারে, বা তার ফ্যামিলিতে তার মেয়ে আছে, মেয়ের ধর বিয়ে দেবে, টাকার দর, তখন ও কি করবে জানিস তো? পেনশন বেচে দেয়, পেনশন বেচা যায়। কি বললাম? পেনশন বেচা যায়। ও কত করে পেনশন পেতে বল? 25,000। সাপোজ ধর ওর এখন দরকার ধর 5 লাখ বা 6 লাখ টাকা, ও বললো আমি পেনশন বেচে, পুরো বেচবে না, কিছুটা বেচে দেয়, কিছুটা বেচে দেয়। সাপোজ বললো ও বললো আমি 10,000 টাকা পেনশন বেচে দিই, তাহলে পরবর্তী সময় থেকে কত করে পাবে মাসে? আর 15,000 টাকা করে পাবে। তো 10,000 টাকা বেঁচে দিলে মানে 10,000 টাকা পাবে না, ও 10,000 টাকার ভ্যালু করে টাকা পাবে। কি বললাম বুঝতে পারলি তো? ও 10,000 টাকা, ও তার জীবনে যতদিন বাঁচত 25,000 টাকা করে পাবে, কিন্তু এখন আর 25 করে পাবে না, 15 করে পাবে। ও 10,000 টাকা করে বেঁচে দিল, ও 10,000 টাকার পেনশন বেঁচে দিল। এবার 10,000 টাকার ভ্যালুয়েশন করবে ওরা, সাপোজ 10,000 টাকার ভ্যালুয়েশন 5 লাখ, 10 লাখ, 15 লাখ, এই টাকাটা ওকে দিয়ে দেবে। সেটাই দেখাবো কি করে হয় ভ্যালুয়েশন। তাহলে বুঝতে পারলি তো? এটাকে বলা হয় কমিউটেড পেনশন। মানে পেনশন বেচে দিলে, কখন পেনশন বেচে বুঝতে পারলি? পেনশন কখন বেচে? আর যদি তোর অবস্থা খারাপ হয়, তোর যদি প্রচুর টাকার দরকার হয়, তখন তুই পেনশন বেচে দিবি। এটাকে বলে কমিউট করা, এটাকে বলে কমিউট। আর আনকমিউটেড মানে যেটা আমি আমার পেনশন, আমার দরকার নেই, টাকার দরকার নেই, আমার পেনশন বেচতে হবে, ঠিক আছে, ব্যাংকে দিয়ে। তুই ভাব ও যদি পেনশন বেচে দিল, আগে যেটা 25 করে, এখন যেটা 15 পাবে, আর যদি পেনশন না হবে তাহলে 25 করে পাবে। বুঝতে পারলি তো? তো পেনশন বেচলো না। তাহলে একটা আনকমিউটেড মানে যে কোনো প্রতি মাসে ব্যাংকে দিয়ে টাকা তুলবে, পেনশনের টাকা তুলবে, পেনশন বেচছে। আর কমিউট মানে কোনটা? যেটা কিছুটা পোর্শন পেনশন বেঁচে যায়, এটাকে বলে কমিউট। এইবার ট্যাক্সের নিয়ম কানুনটা পড়ো। আনকমিউটেড পেনশন, কি বললাম? আনকমিউটেড পেনশন মানে যেটা মাসে মাসে, সে তুমি সরকারি চাকরি করো বা বেসরকারি চাকরি করো, তুমি গভর্নমেন্ট সার্ভিস করো বা নন গভর্নমেন্ট সার্ভিস করো, সবাইকেই ট্যাক্স দিতে হবে। কি বললাম? সবাইকে ট্যাক্স দিতে হবে, গভর্নমেন্ট বলো বা নন গভর্নমেন্ট। এখানে লিখে আছে ফুললি ট্যাক্সেবল ফর অল এমপ্লয়ি, দেখেছিস কি লেখা আছে? কি লেখা আছে? ফুললি ট্যাক্সেবল ফর অল এমপ্লয়ি, তুমি গভর্নমেন্ট সার্ভিস করলেও ট্যাক্স দিতে হবে, নন গভর্নমেন্ট কাজ করলেও ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আনকমিউটেড পেনশন। কিন্তু কমিউটেড পেনশন কাকে বলে? এইবার তো বললাম, কি বললাম? যদি কিছুটা পেনশন বেঁচে রেখে, সেটা গভর্নমেন্ট এমপ্লয়িও বেচতে পারে, আবার নন গভর্নমেন্টও বেচতে পারে। আদার মানে নন গভর্নমেন্ট। স্যার যদি গভর্নমেন্ট এমপ্লয়ি বেঁচে দেয়, কমিউটেড পেনশন যদি গভর্নমেন্ট এমপ্লয়ি বেঁচে দেয়, ওই যে বললাম সরকারি চাকরি, এরই একটা সুবিধা।
গভর্নমেন্ট সার্ভিস করার এটাই একটা সুবিধা, কোনো একজন গভর্নমেন্ট এমপ্লয়ি যদি ওর পেনশনটা বেঁচে দেয় তাহলে ওকে কোনো ট্যাক্স দিতে হবে না গভর্নমেন্ট, যেহেতু ও গভর্নমেন্ট সার্ভিস করে। কি বললাম বুঝতে পারছি? লেখা আছে, কি লেখা আছে, ফুললি এক্সেম্পটেড লেখা আছে, পুরোপুরি ছাড় পেয়ে যাবে, পুরোটা ছাড় পেয়ে যাবে। দ্যাট ইজ নাথিং ইজ ট্যাক্সেবল, বুঝতে পারলি? কোনো ট্যাক্স দিতে হবে। তাহলে আমি আবার বলছি, কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যদি পেনশন বেঁচে দেয় তাহলে তো কমিটেড পেনশন পাবে, ঠিক আছে? পেনশন বেঁচে দাও 10 লাখ টাকা পেয়ে, গভর্নমেন্টকে কোনো টাকা দিতে হবে, গভর্নমেন্ট পুরো ছাড় দিবে। স্যার কেন? যেহেতু সরকারি চাকরি করে, এটাই তো বেনিফিট সরকারি চাকরি, ঠিক আছে? কিন্তু তুমি যদি সরকারি চাকরি না করো, স্যার তাহলে কি করি? নন গভর্নমেন্টে চাকরি করি, নন গভর্নমেন্টে চাকরি করি, আমি আমার পেনশনটা বেঁচে দিচ্ছি, আমি আমার পেনশন বেঁচে দিচ্ছি, সরকার বলে দাও ট্যাক্স দাও। তুমি তো নন গভর্নমেন্ট, তুমি তো নন গভর্নমেন্টে চাকরি করো, তুমি যেহেতু তোমার পেনশন বেঁচে দিচ্ছ তাহলে আমাকে টাকা দিতে হবে, ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? তো ট্যাক্সের রুলটা কি বলছে? যদি তুমি গ্র্যাচুইটি পাও তাহলে একরকম নিয়ম, আর যদি গ্র্যাচুইটি না পাও তাহলে একরকম। যদি গ্র্যাচুইটি পাও, যদি তুমি গ্র্যাচুইটি পাও তাহলে এক্সাম্পশন কত পাবে? 1/3, 1/3। আর গ্র্যাচুইটি না পেলে, কি বললাম, গ্র্যাচুইটি পেলে কত? গ্র্যাচুইটি পেলে কত? 1/3। আর গ্র্যাচুইটি না পেলে হাফ। কার কার 1/3, কার হাফ? কি লেখা আছে? তোর তোর পেনশনের যে ফুল ভ্যালু, পেনশন যত টাকা তুলছিস, যত টাকার পেনশন পেয়েছিস সেটা না, পেনশনের যে ফুল ভ্যালু, ফুল ভ্যালুর 1/3, ঠিক আছে? আর এটা ফুল ভ্যালুর হাফ, বুঝতে পারলি? তাহলে আমি আবার ওভারঅল রিড করে দিচ্ছি। পেনশন, পেনশন কোন হেডে আসে? ইনকাম ফ্রম স্যালারি। পেনশন কে পায়? আমি চাকরি করতাম, রিটায়ার করেছি, আমি পেনশন পাবো। আমি গভর্নমেন্ট সার্ভিসও করতে পারি, আবার নন গভর্নমেন্ট হতে পারি। গভর্নমেন্ট সার্ভিসও করতে পারি, পেনশন সবাই পায়, গভর্নমেন্ট সার্ভিস করলেও পাওয়া যায়, আবার নন গভর্নমেন্ট পাওয়া যায়। পেনশন দু রকমের হয়, একটা কমিউটেড, একটা আনকমিউটেড। আনকমিউটেড মানে মাসে মাসে যে পেনশন তোলা হয়, সেই মাসে মাসে পেনশন গভর্নমেন্ট এমপ্লয়ি তুলতে পারে, আবার নন গভর্নমেন্টও তুলতে পারে, সবাইকেই ট্যাক্স দিতে হয়, রইল বাকি কম পেনশন বেঁচে দেওয়া। গভর্নমেন্ট সার্ভিস যদি পেনশন বেঁচে দেয় ওকে কোনো ট্যাক্স দিতে হবে, কিন্তু নন গভর্নমেন্ট যদি পেনশন বেঁচে দেয় তাকে ট্যাক্স দিতে হবে। এবার ট্যাক্স দেওয়ার রুলটা কি? তুমি যদি গ্র্যাচুইটি পাও তাহলে 1/3 অফ ফুল ভ্যালু, আর তুমি গ্র্যাচুইটি না পাও হাফ অফ ফুল ভ্যালু, শেষ। এইটুকুই তো নিয়ম। আর কিছু লেখা আছে, দেখ কিছু লেখা আছে, পয়েন্ট লেখা আছে, দেখ কিছু পয়েন্ট যেটা আমি অলরেডি বলে দিয়েছি। ফ্যামিলি পেনশন রিসিভ বাই লিগাল হায়ার ইজ নট ট্যাক্সেবল আন্ডার দ্য হেড স্যালারি, ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ইনকাম। অলরেডি বলে দিয়েছি। ফ্যামিলি পেনশন কোন হেডে আসে? এবার তো বললাম ফ্যামিলি পেনশন কোন হেডে আসে? আদার্স সোর্সে আসে, স্যালারিতে আসে। ফ্যামিলি পেনশন কে পাবে? তোর লিগাল হায়ার, যে ধর চাকরি করতো, ঠিক আছে, রিটায়ার করলো, ও পেনশন পাচ্ছে, এবার ও মারা গেলে ওর লিগাল হায়ারটা পেনশন পাবে। লিগাল হায়ার ওর ওয়াইফও হতে পারে, ঠিক আছে? জেনারেলি রিটায়ার করলে না, মানে ধর কোনো এমপ্লয়ি যদি মারা যায়, ঠিক আছে, আগে পেনশন পেতো, ও মারা গেলে ওর ওয়াইফ পেনশন পাবে, ঠিক আছে, ওয়াইফ পেনশন পাবে, কিন্তু ছেলেরা পেনশন পায় না, জেনারেলি ছেলেরা পায় না। মেয়ে পেতে পারে, মেয়েরা পেতে পারে, 25 বছরের নিচে একটা নিয়ম আছে, বিয়ে হয়ে গেলে আবার পায় না, সে অনেক কিছু নিয়ম কানুন আছে, সে নিয়ম কানুন আছে, বেসিক্যালি ওয়াইফ পেনশন। বলছে পেনশন রিসিভ ফ্রম ইউএনও, ঠিক আছে, মানে তুই সেরকম সেই লেভেলে চাকরি করলে ইউএনও থেকে যদি পেনশন পাস তাহলে এটা পুরোপুরি এক্সেম। কমিটেড পেনশন রিসিভ ফ্রম এলআইসি পেনশন ফান্ড, এলআইসি পেনশন ফান্ড থেকে যদি তুমি ভালো করে শুনবি, এলআইসি পেনশন ফান্ড বলে একটা পেনশন ফান্ড হয়। অনেকে অনেকে এলআইসি, যেমন তার আমি নিজে একটা এলআইসি পেনশন ফান্ডে একটা অ্যাকাউন্ট খুলেছি, মানে এলআইসি তে পেনশন ফান্ড হয়। যেমন আমি তো চাকরি করি, আমি তো কোচিং সেন্টার চালাই, তাহলে আমার একটা পেনশন লাগবে, তাহলে একটা বয়সের পথে আমি আর পড়াতে পারবো না, তখন আমার মাসে মাসে কিছু টাকা দরকার হবে, ঠিক আছে, কিছু সীমিত কিছু টাকা দরকার হবে, হতেই পারে দরকার। তো সেই জন্য আমি একটা পেনশন ফান্ডে অ্যাকাউন্ট খুলে রেখেছি। আমি পেনশন ফান্ডে অ্যাকাউন্ট খুলে রেখেছি, বছরে আমাকে একটা করে প্রিমিয়াম দিতে হয়, বছরে একটা করে প্রিমিয়াম দিতে হয়, ঠিক আছে? তো একটা বয়স হবে, তার 60 বছর, 60 বছর পর থেকে আমি পেনশন পাবো মাসে মাসে, মাসে মাসে পাবো। এবার আমি পেনশন বেঁচেও দিতে পারি, বেঁচে দিলে কি বলে কমিটেড, তাহলে আমাকে কোনো ট্যাক্স দিতে হবে। কি লেখা আছে দেখ, লেখা আছে দেখ ভালো করে, কমিটেড পেনশন রিসিভড ফ্রম এলআইসি পেনশন ফান্ড, কি লেখা আছে? এক্সেম, দেখেছিস তো এক্সেম লেখা, কার জন্য? সবার জন্য, সমস্ত এমপ্লয়ির জন্য এক্সেম। পরে কি বলেছে দেখ, ছোট ছোট অঙ্ক করেছি, দেখ ছোট অঙ্ক যাতে বুঝতে সুবিধা হয়, আর কোনো ডাউট থাকবে না অঙ্কটা দেখার। বলছে মিস্টার এক্স, মন দিয়ে শুনবি, মিস্টার এক্স পেনশন, ওর পেনশন ফিক্সড হয়েছিল কত করে জানিস তো? ওর পেনশন ফিক্সড হয়েছিল 10,000 টাকা। কত করে পেনশন ফিক্সড হয়েছে বল? 10,000 টাকা করে প্রতি মাসে পেনশন পাবে। 60% পেনশন কমিউট, মানে 60% পেনশন কি করেছো? বেঁচে দিয়েছে। তাহলে কমিটেড পেনশন কত? আর এবার বলছি, মিস্টার এক্স চাকরি করতো, রিটায়ার করেছে,
রিটায়ার করার পর ঠিক হয়ে যে তোমাকে প্রতি মাসে 10,000 টাকা করে পেনশন দেবো। ও কি করেছে 60% পেনশন বেঁচে দিয়েছে। তাহলে 60% পেনশন বেঁচে দিলে টাকা পাবে তো। কত টাকা পেয়েছে দেখ, 2.5 লাখ টাকা পেয়েছে। এই 2.5 লাখ অর্থাৎ 2.5 লাখ টাকা কি, এটাই 60% পেনশন। তাহলে টোটাল পেনশন কত ছিল, 100 কত ছিল করে দেখ, দেখ করা আছে 4,16,667। কোনো ডাউট আছে এখানে, খেয়াল করে দেখ। আমি 60% পেনশন বেঁচে দিয়েছি, তার পেনশন বেঁচে দিলে আমাকে টাকা দেবে তো একটা। কত টাকা দিয়েছে, 2.5 লাখ টাকা দিয়ে। 2.5 লাখ টাকাই তো 60%। তাহলে টোটাল কত পেনশন ছিল, ওই দেখো 2.5 লাখ বাই 60 কি করে বললে বুঝিস তো। টোটাল পেনশন 4,16,667। তাহলে তোকে কনসেপ্টটা বুঝতে পারলি। তোকে যদি বলে, তোকে বলেছে ফুল ভ্যালু কত, এই যে ফুল ভ্যালু কি করে বেরোলে বুঝতে পারলি, এটাকে বলে ফুল ভ্যালু অফ প্রভিডেন্ট পেনশন। বুঝা গেল। নেক্সট কোশ্চেন বলছে রানী ইজ এন্টাইটেল টু গেট পেনশন 1500 টাকা পার মান্থ। ওকে 1500 টাকা করে, মানে ওর প্রতি মাসে 1500 টাকা করে পেনশন পাওয়া। ঠিক আছে। ফর রাজা লিমিটেড, ধর রাজা লিমিটেড চাকরি করতো। সাপোজ ধর রানী রাজা লিমিটেড চাকরি করতো, তাহলে রিটায়ার করার পর পেনশন পাবে। ওর পেনশন কত করে ফিক্সড হয়েছে প্রতি মাসে, বল কত করে ফিক্সড হয়েছে প্রতি মাসে, 1500 টাকা। সে পাচ্ছে 3/5 অফ পেনশন কমিউটেড। ও কি করেছে, ও 3/5 বেঁচে দিয়েছে পেনশন। কতটা বেঁচে দিয়েছে, 3/5 বেঁচে কত টাকা পেয়েছে, 90,000 টাকাই তো 3/5, একই না। তাহলে এক কত, বুঝেছিস। তাহলে কি হবে, 90,000 ইন্টু 5/3 করে দেখ কত হচ্ছে, 1.5 লাখ। তাহলে টোটাল পেনশন কত ছিল, 1.5 লাখ। বুঝতে পারলি তো, টোটাল পেনশন কত ছিল বল, 1.5 লাখ টাকা। দেখ কি লিখেছি দেখ, অ্যান্সার তো পরে করবো, দেখ 1.5 লাখ টাকা বুঝতে পেরেছি, বুঝিস বল। 1.5 লাখ মানে রানী রাজা লিমিটে চাকরি করতে, রাজা লিমিটে গভর্নমেন্ট নট গভর্নমেন্ট চাকরি করতে। ঠিক আছে। ওর পেনশন বেঁচে দিচ্ছে, কতটা পুরো বেঁচেছে, 3/5 বেঁচেছে, 3/5 বেঁচেছে। তো বেঁচে কত টাকা পেয়েছে, 90,000 টাকা। তো 90,000 টাকাই তো 3/5। তাহলে এক কত, উল্টে দিল, 90,000 ইন্টু 5/3। টোটাল পেনশন কত ছিল, টোটাল পেনশন 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা। আচ্ছা, এবার কি কি বলেছিলাম নিয়ম স্যার, ও কি ওর নিয়মটা কি ছিল, ওর নিয়মটা কি, ও গভর্নমেন্ট নন গভর্নমেন্ট, যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি মানে রানী, ওর পেনশন বেঁচে দিয়েছে, ওকে ট্যাক্স দিতে হবে, দিতে হবে না, দিতে হবে ট্যাক্স। তো দেখ আমি এখানে লিখছি, আমি নিচে অ্যান্সার কি লেখা আছে পরে বলছি। আমি পেনশন পেয়েছে কত টাকা পেয়েছি বল, 90,000 টাকা, হ্যাঁ কি না। কিছু ছাড় দেবে গভর্নমেন্ট, আমাকে কিছু ছাড় দেবে। কি ছাড় দেবে, আমি যদি গ্র্যাচুইটি পাই তাহলে 1/3, আর গ্র্যাচুইটি না পেলে হাফ। মনে কর গ্র্যাচুইটি পেয়েছিস, তাহলে 1/3, 1.5 লাখের 1/3 কত হবে, 50,000 বল। 1.5 লাখের 1/3 কত হবে বল, 50,000। তো 1.5 লাখের 1/3 করলে কত হবে, 50,000, তাই তো। তাহলে 90 থেকে 50 বাদ দিলে কত হবে, 40,000। দেখ নিচে করেছে, তাই দেখ সি রিসিভ গ্র্যাচুইটি। দেখিস তো কি বলছে, কমিটেড পেনশন রিসিভ কত টাকা, 90,000 টাকাতে বলে দিয়েছে। মাইনাস কি করেছি, এক্সেমশন কত টাকা বাদ যাবে, 1/3 বলেছিলাম। তুমি যদি গ্র্যাচুইটি পাও তাহলে 1/3, তাহলে গ্র্যাচুইটি পেলে 1/3, তাহলে 1.5 লাখ টাকা টোটাল। টোটাল 1.5 লাখ টাকা বের করলো, 1.5 লাখের 1/3 করলে কত হয়, 50,000। 90 থেকে 50 বাদ দিলে কত হয়, 40,000। আচ্ছা যদি গ্র্যাচুইটি না পাও তাহলে কি হবে, দেখ 90,000 টাকা তো হবেই, তাহলে 1.5 লাখের হাফ কত, 75,000 টাকা বাদ দিয়ে কত হলো, 25,000। আচ্ছা 1.5 লাখ কি করে বেরোলো, দেখ দেখে দিয়েছি, এই দেখ 1.5 লাখ টাকা কি করে বেরোলো, 90,000 বাই 16 বলে স্যার 60/100, 3/5 বলেছিল। আরে ভাই 3/5 মানে তো 60%। এই দেখ না করে দিয়েছি, পার্সেন্টেজ অফ পেনশন কমিউটেড 3/5 ইন্টু 100, 60%। তাহলে তুই বুঝতে পারলি। তাহলে দেখ এখানে কোশ্চেনে বলেছিল তুমি যদি গ্র্যাচুইটি না পাও তাহলে কি, আর গ্র্যাচুইটি পেলে কি, তুমি জানতে পেরেছি। তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারলি, মাথায় ঢুকলে পুরো ব্যাপারটা, বল মাথায় ঢুকেছে কি ঢুকেনি। পুরো অঙ্কের মধ্যে বুঝিয়ে দিচ্ছি আমি, তারপরে বইয়ের অঙ্ক আরম্ভই করিনি। বুঝতে পারলি? এই জিনিসগুলো দেখ বুঝিয়ে দিলাম, এগুলো মাথায় রাখতে হবে। তারপর কি বলেছে বল, তারপরে একটা অঙ্ক, 2 এর অঙ্কটা দেখ, আর একটা অঙ্ক দিই, ছোট অঙ্ক। আমার তো মনে হয় এই দুটো অঙ্ক করলেই তোর যে কোনো অঙ্ক ইয়ারে যায় সব অঙ্ক পেরিয়ে যাবে, এই দুটো অঙ্ক আর কিছু নেই। বলছে দেখ মিস্টার এ, মন দিয়ে শুনবি, মিস্টার এ রিটায়ার, আর আমি বলছি তোর পরীক্ষায় কিন্তু গভর্নমেন্ট দেবে, নন গভর্নমেন্ট দেবে, 100% শিওর নন গভর্নমেন্ট দেবে। আমার যত মনে পড়ছে আগের বছর অর্থাৎ 2023 অনার্সে পেনশন দিয়েছিল, মিস্টার এ রিটায়ার করেছে কোথা থেকে বল, প্রাইভেট কোম্পানি। মাথার মধ্যে একদম ঘোরাবি, প্রাইভেট কোম্পানি বলেছে। কবে রিটায়ার করেছে বল, 1 আগস্ট। কবে রিটায়ার করেছে দেখ, 1 আগস্ট। তোর একটু ভাব, ধর কোনো একজন লোক রিটায়ার করেছে আগস্ট মাসে, তাহলে লোক পেনশন কবে থেকে নেবে,
কেউ যদি আগস্টে রিটায়ার করে পেনশন চালু হওয়ার কথা কবে থেকে? সেপ্টেম্বর থেকে, এটাই তো নিয়ম। যে মাসে রিটায়ার করবি তার পরের মাস থেকে হওয়ার কথা। হ্যাঁ, যাই হোক এরকম ব্যাপার দেখ অনেক হয়। তুই ধর আগস্ট মাসে, কেউ ধর আগস্ট মাসে রিটায়ার করলো, সে তার পেনশন কিন্তু আগস্ট মাস থেকে পাবে। মানে আগস্ট মাসে তো পাওয়ার কথা না, আগস্ট মাসে রিটায়ার করলে পেনশন সেপ্টেম্বর থেকে পাওয়ার কথা। কিন্তু পেনশন হাতে এসে পৌঁছাবে কবে জানিস তো? ৫-৬ মাস পর থেকে। কারণ আছে এর পেছনে। তুমি রিটায়ার করে যদি গভর্নমেন্টের চাকরি করো বা নন গভর্নমেন্ট, বেসিক্যালি গভর্নমেন্টে এটা হয়। তুই রিটায়ার করবি আগস্ট মাসে, তুই জবে আগস্ট মাসে রিটায়ার করবি, তাহলে তোর ৫-৬ মাস আগে থেকে কোম্পানিতে, যেখানে অফিসে কাগজ জমা করতে হয়। জিনিস কি বললাম? তুই আগস্ট মাসে রিটায়ার করবি, কাগজ জমা করিস, পেনশন চালু হবে? তুই আগস্ট মাসে যদি রিটায়ার করিস, তোকে ৫-৬ মাস আগে থেকে সমস্ত কাগজপত্র রেডি করতে হবে, তাহলেই তুই পেনশন পাবি। বুঝতে পারলি তো? সাপোজ ধর এরকম বহু লোকের হয়, বহু লোকের। আমি অনেকের সঙ্গে কথা বলেছি। সাপোজ ধর উদাহরণ, আগস্ট মাসে রিটায়ার করেছে, পেনশন চালু হয় জানুয়ারি মাস থেকে। জানুয়ারি মাস থেকে পেনশন চালু হয়েছে। তাহলে ও কাগজপত্র টাইম মতো রেডি করতে পারবে। যে কাগজপত্র জমা করতে হবে তো। তারপর অনেক কিছু ঝামেলা আছে, যেমন পেনশনটা, আমাদের এখানে যে পেনশনটা স্যাংশন হয় ব্যারাকপুর ট্রেজারি থেকে, আমাদের এখানে ব্যারাকপুর ট্রেজারি আছে, ব্যারাকপুর ট্রেজারি, ঠিক আছে? ওখান দিয়ে পেনশন স্যাংশন হয়, ঠিক আছে? তো এবার এক একজন এক এক রকমের, এক একটা জায়গা দিয়ে ট্রেজারি, আমাদের এখানে বিধাননগরে একটা ট্রেজারি আছে, ঠিক আছে? তো তো ওখান থেকে পেনশন গুলো স্যাংশন, এগুলো সব কাগজপত্রগুলো আগে থেকে প্রচুর কাজ করতে হয়, ঠিক আছে? কেউ যদি দেরি করে কাগজপত্র জমা করে, তার পেনশন দেরি করে না। এখন প্রশ্ন হলো, স্যার আগস্টে রিটায়ার করেছে, তাহলে কি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাসে পেনশন পাবে না? ভুল কথা, পেনশন পাবে। জানুয়ারি মাসে 4 মাসের টাকা একবার ঢুকে যাবে, একবার টাকা ঢুকে যাবে, কিন্তু পেতে দেরি হবে। তুমি কাগজপত্র তাড়াতাড়ি জমা করতে গিয়ে, যারা বোঝে এগুলো তাড়াতাড়ি কাগজপত্র জমা করে। তো বুঝতে পারলি তো? তাহলে রিটায়ার করেছে আগস্ট মাসে, তাহলে পেনশন চালু হবে কবে থেকে? হিসাব করে সেপ্টেম্বর থেকে। অ্যাট দ্য টাইম অফ হিজ রিটায়ারমেন্ট আফটার 28 ইয়ার্স এন্ড 8 মান্থ সার্ভিস। ও চাকরি করেছে ক বছর? 28 বছর 8 মাস চাকরি করেছে। হি গেট পেনশন 10,000 পার মান্থ। ঠিক আছে তো? ভালো করে দেখ, ওর চাকরি করেছে, রিটায়ার হয়েছে, ওর পেনশনটা ফিক্সড হয়েছে। ও যে কাজ করেছে, ও যে স্যালারি পেত, তার ওর হিসাবে একটা পেনশন হবে। যে বলছে তুমি, তোমার প্রতি মাসে 10,000 টাকা করে পেনশন পাওয়ার কথা। তুমি যদি কোনো টাকা পয়সা না তোলো, তুমি 10,000 টাকা করে পাও। এবং ও 10,000 টাকা করে পেনশন কতদিন পর্যন্ত পেয়েছে বল? 31শে ডিসেম্বর পর্যন্ত। তোমার 31 ডিসেম্বর পর্যন্ত ক মাস হচ্ছে? ও আগস্ট মাসে রিটায়ার করেছে। তাহলে পেনশন পাবে কোন মাস বল? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে 10,000 টাকা করে 4 মাস পাবে। হ্যাঁ কি না? দেখ, 10,000 টাকা করে 4 মাস পাবে। অ্যান্ড ফ্রম, তারপর থেকে 1/1/24 থেকে, ঠিক আছে? আরেকটা কি বলেছে? অ্যান্ড ফ্রম 1/1/24, ঠিক আছে? হি গেট 4/5 পেনশন কমিউটেড। কতটা পেনশন বেঁচে দিয়েছে বল? 4/5 পেনশন বেঁচে দিয়েছে। 4/5 মানে কত পার্সেন্ট বলতে পারবি? 4/5 into 100 কর, 80%। ওই 80% দরকার ছিল টাকা, 80% পেনশন বেঁচে দিয়েছে। তা পেনশন বেঁচে কত টাকা পেয়েছে বল? এখানে দেখাচ্ছি, বল। 1,20,000 টাকা পেয়েছে। পেনশন বেঁচে কত পেয়েছে? তাহলে আমাকে জানতে হবে অ্যাকচুয়ালি পেনশন টোটাল কত ছিল। তাই 1,20,000 কত সমান? 80 সমান না? তাহলে 100 সমান কত? কর। 1,20,000 into 100/80 করে দেখ কত বেরোচ্ছে। কত হচ্ছে? 1.5 লাখ। ও বললো 1.5 লাখ, ঠিক আছে, মেনে নিলাম 1.5 লাখ হবে। 1.5 লাখ টাকা টোটাল পেনশন। টোটাল পেনশন যে টাকা পায়, ওর পেনশনের ফুল ভ্যালু কত? 1.5 লাখ। আচ্ছা দেখ, প্রথমে কমিউটেডটা বোঝাচ্ছি। কমিউটেড ও পেয়েছে কত? 1,20,000। পেনশন পেয়েছে 1,20,000 পেয়েছে। ছাড় পাবে কত? যদি গ্র্যাচুইটি পায় তাহলে কত? 1/3। দেখ তো কোশ্চেনে বলেছে গ্র্যাচুইটি পেয়েছে কি পাইনি? কোশ্চেনে কিছু বলেছে? কোশ্চেনে পড়ে আমি কিছু বুঝতে পারছি না। কোশ্চেন পড়ে আমি কিছু বুঝতে পারছি না গ্র্যাচুইটি পেয়েছে কি পাইনি। তাহলে আমাকে সেক্ষেত্রে আমাকে একটা ছোটখাটো অ্যাজাম্পশন করতে হবে গ্র্যাচুইটি পেয়েছে কি পাইনি। ধরে নিচ্ছি ও গ্র্যাচুইটি পেয়েছে। যদি গ্র্যাচুইটি পাই তাহলে কত? হাফ। আমি এখানে কি করেছি? হাফ। মানে মনে করেছিলাম আমি গ্র্যাচুইটি পেয়েছি। আমি মনে করেছি গ্র্যাচুইটি পেয়েছে। তাহলে হাফ অফ ফুল ভ্যালু। তাহলে ফুল ভ্যালু কত বেরোলো বল? 1.5 লাখ টাকা। তাই তো? একটু তুই ভুল করেছিস মনে, ক্যালকুলেটর ক্যালকুলেটর দাও। 1,20,000 বাই 80 ইন্টু 100। দাঁড়া 1,20,000 ডিভাইড বাই 80 ইন্টু 100। তাহলে কত? 1.5 লাখ। আচ্ছা 1.5 লাখ ঠিকই ছিল। হ্যাঁ, তোরা কি বললি যেটা? গ্র্যাচুইটি না পেলে হাফ। আচ্ছা, এখানে টাকাটা কি গন্ডগোল ছিল? যে একটা শূন্য এখানে বেশি পড়ে গেছে। এখানে একটা শূন্য বেশি পড়ে গেছে। এটা 1,20,000 হবে, ঠিক আছে? এটা একটা শূন্য বেশি পড়ে গেছে। তাহলে 1,20,000 আর এখান দিয়ে 75,000 টাকা। হ্যাঁ, যেটা বলছিলে কি গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি পেলে কত?
আর গ্র্যাচুইটি না পেলে, গ্র্যাচুইটি পেলে হচ্ছে 1/3, আর গ্র্যাচুইটি না পেলে হাফ। তো মনে করছি গ্র্যাচুইটি পাই, তাই হাফ লিখেছে। তাহলে এটা করে কত হলো? 1.5 লাখ। 1.5 লাখের হাফ করলে কত? 75,000। তাহলে 1,20,000 থেকে 75 বাদ দিলে কত হচ্ছে? দেখ করে দেখ, 45,000। বুঝতে পারলি? তাহলে বোঝা গেল 45,000। এটা হচ্ছে কমিটেড পেনশন। আনকমিটেড কত করে হবে? প্রথমেই তোদের বুঝিয়ে দিয়েছি। ও 4 মাস কত করে পাবে? 10,000 টাকা করে। 4 মাস 10,000 টাকা করে পাবে, বুঝলি? এদিক তাকা, ছবির দিকে তাকা, ছবির দিকে তাকা। ও 1/8/23 রিটায়ার করেছে। তাহলে ও 8, ঠিক আছে তো? কত কত দেখ, 1/8/23 রিটায়ার করে, তাহলে পেনশন হবে ক মাস? ও ভালো করে দেখ কি বলেছে, ও রিটায়ার করেছে কবে? 1/8/23 রিটায়ার করেছে। তাহলে ও 4 মাস পেনশন পাবে। মানে ধর, যেই মাসে রিটায়ার করে সেই মাস তার পেনশন পায় না, পরের মাসে পেনশন চালু হয়। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস। তাহলে কত করে পাবে? আচ্ছা, সরি, একটা জিনিস, ছোট্ট একটা মিস্টেক হয়েছে। আমি একটু বলছি মিস্টেকটা কি হয়েছে, তোদের বোঝাচ্ছি। একটু ছোট্ট মিস্টেক হয়েছে, ছোট্ট মিস্টেক হয়েছে। এখানে যেটা পুরো একটা ইয়ার রেখেছি, দেখ পুরো একটা ইয়ার ড্র করেছে, এই পুরো একটা ইয়ার ড্র করেছে, দেখি পুরো একটা ইয়ার ড্র করেছে, 1/4/23 থেকে 31/3/24। ও রিটায়ার করেছে কোন তারিখে? এই তারিখে রিটায়ার করেছে, এই তারিখে রিটায়ার করেছে। তাহলে ও স্যালারি কম আসে না? বল দেখি। ও এপ্রিল মাস কাজ করেছে, ও এপ্রিল মাস কাজ করেছে, ও মে মাস কাজ করেছে, ও জুন মাস কাজ করেছে, ও জুলাই মাস কাজ করেছে, আগস্ট কাজ করেছে। তাহলে আগস্ট মাসে স্যালারি পাবে, তাহলে 4 মাসের স্যালারি পাবে। তাহলে পেনশন তো বাকি 8 মাসের। তাহলে ও পেনশন পাবে কোন কোন মাসে? আগস্টের পেনশন পাবে, সেপ্টেম্বরের পাবে, অক্টোবর পাবে, নভেম্বর পাবে, আর ডিসেম্বর পাবে। এই কমাস সব 10 করে, 10, 10, 10, 10, 10। তাহলে হ্যাঁ দাঁড়া, পাবে তো, মার্চ অব্দি যাবো তো। আরে এই সময় অব্দি 10,000 করে পাবে, তারপরে পেনশনটা চেঞ্জ হবে। তাই এখানে 10,000 ইন্টু 5 করেছে। এবার ও কত টাকার পেনশন, ও কতটা পেনশন বেঁচে দিয়েছে বল? 80% বেঁচে দিয়েছে। ও 10,000 এর মধ্যে 80% বেঁচে দিয়েছে। তাহলে কত টাকা পাবে? আর 8,000 বেঁচে দিয়েছে, তাহলে 2,000 করে পাবে। 2,000 করে 3 মাস। দেখ, 10,000 টাকা পেনশন ছিল, পাবে কত? 20%, মানে 2,000 টাকা 3%, মানে 3 মাস, মানে 6,000। টোটাল কত হলো? 56,000 টাকা। বুঝতে পারলি? এটাকে বলে আনকমিটেড। বোঝা গেল কি বললাম? এটাকে বলে আনকমিটেড। তাহলে কমিটেড আর আনকমিটেড বুঝতে পারছিস তো? এই যে আমি যে দুটো আগের এক্সাম্পল আর এই এক্সাম্পল দিলাম, এই দুটো এক্সাম্পল তুই দেখে যাস, তুই যে কোনো পেনশনের অঙ্ক পারবি। যদি না পারিস তবে আমাকে বলবি স্যার পারছি না। আমি তোকে গ্যারান্টি দিয়ে বলছি, এই দুটো পেনশন দেখা থাকলে যে কোনো পেনশনের অঙ্ক পেয়ে, যে কোনো, আর কোনো পেনশন আটকাবেই না। কি বললাম মোটামুটি মাথায় ঢুকেছে তো? মাথায় যদি ঢোকে তাহলে আমি একটা অঙ্ক করালে বুঝতে পারবো। তাহলে এখানে কত হলো বল? এইদিকে 56,000 টাকা আনকমিটেড পেনশন, আর কমিটেড কত বেরিয়েছে? ধর এটা 45, একটা শূন্য বেশি লেখা আছে। তাহলে 56 আর 45 যোগ করে কত হচ্ছে বল? 1,01,000 টাকা টোটাল, টোটাল পেনশন। ঠিক আছে, এবার একটা অঙ্ক করাবো, তাহলে ক্লিয়ার হবে। 1 নম্বর অঙ্কটা করাচ্ছি, দেখ কি বলছে। এক্স অ্যান এমপ্লয়ি অফ এ গভর্নমেন্ট কনসার্ন। তাহলে এক্স চাকরি করে কোথায়? সরকারি চাকরি করে, সরকারি চাকরি। দেখ বলেছে কি চাকরি করে? সরকারি চাকরি করে। রিটায়ার্ড অন ডিসেম্বর 31, 2023। তাহলে কবে রিটায়ার করেছে? ডিসেম্বর মাসে। তাহলে ডিসেম্বর মাসে রিটায়ার করলে পেনশন পাওয়ার কথা কবে? কোন মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস পেনশন পাওয়ার কথা। অ্যান্ড হিজ মান্থলি পেনশন, ওর প্রতি মাসে পেনশন ফিক্সড হয়েছে কত করে বল? 62,400 টাকা করে পেনশন ফিক্সড হয়েছে। ঠিক আছে, বলছে হি হাউএভার হ্যাজ রিসিভ 3,45,000। ঠিক আছে, ও পেনশন, হাউএভার হি রিসিভ 3,45,000 এজ এ কমিটেড ভ্যালু 2/3। ও পেনশন বেঁচে দিয়েছে, ও পেনশন বেঁচে দিয়েছে। কতটা? 2/3 বেঁচে দিয়েছে, বেঁচে 3,45,000 পেয়েছে। বলছে ডিসকাস দ্য ট্যাক্স ট্রিটমেন্ট অফ পেনশন ইন হ্যান্ডস অফ এক্স। ঠিক আছে, তাহলে চ অ্যান্সারটা লিখতে হবে। ঠিক আছে তো, তাহলে লিখবি। তো এগুলো সব দেখ, পেনশন কবে বেঁচেছে, কত টাকায় বেঁচেছে, এগুলো দেখতে হবে। ওর পেনশন ফিক্সড হয়েছে 62,400 টাকা। ঠিক আছে তো? আচ্ছা, পেনশনটা বেঁচেছে কবে? ভালো করে পড় দেখি, সবাই কেউ বলতে পারবি? ও পেনশন যে বেঁচেছে কোন তারিখে বেঁচেছে? তোরা কি কিছু বুঝতে পারছিস কত তারিখে বেঁচেছে?
না বুঝতে পারলে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখ স্যার ডেট বলেনি পেনশন কত তারিখে বেঁচেছে, দেখ কোশ্চেনে কোথাও বলে দেয়নি পেনশন কত তারিখে বেঁচেছে, তাহলে কিছু বলে দেয়নি, তার মানে আমি কি ধরে নেবো কবে বেঁচেছে, আমি ধরে নেবো 1 জানুয়ারিতে পেনশন বেঁচেছে, বুঝতে পারলি? ও রিটায়ার করেছে ডিসেম্বর মাসে, 31শে ডিসেম্বর রিটায়ার করেছে, এবং যেদিন রিটায়ার করেছে ওর পেনশন ফিক্সড হয়েছে 62,400। কিন্তু কোশ্চেনে কোথাও বলেনি ও যে পেনশন তো বেঁচেছে বলেছে, কিন্তু কত তারিখে বেঁচেছে বলেনি, ধরে নিচ্ছি 1 জানুয়ারি, যেদিন রিটায়ার করে সেদিন পেনশন বেঁচে দিয়েছে, 1 জানুয়ারি পেনশন বেঁচে দিয়েছে, তাই তো? তাহলে ওর পেনশন ছিল কত করে বল, 62,400 টাকা করে ছিল পেনশন। ও কতটা পেনশন বেঁচে দিয়েছে বল, 2/3 বেঁচে দিয়েছে, তাহলে আর পেনশন কত? 1/3, জানিস না? তোর 2/3 বেঁচে দিয়েছিস, পেনশন 1 টাকা, তার মধ্যে যদি 2/3 বেঁচে দিস তাহলে কত টাকা পেনশন পাবি, আর 1/3 পাবি, তাহলে 62,400 1/3 পেনশন পাবি, এই টাকায় তো পেনশন পাবি। আর প্রতি মাসে কর দেখি, আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি, 62/3, তোর পেনশন কত করে পাবি, জানুয়ারি মাস থেকে পেনশন পাবি কত করে, 20,800 করে। আগে বল এটা বুঝতে পেরেছিস তুই, সেটা খুব জরুরি। তুই প্রতি মাসে পেনশন হবে 20,800 টাকা করে, পার্টিকুলার এই বছরে ক মাস পাই পেনশন, 3 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মাস, 20,800 × 3, কোনো ডাউট থাকলে বলতে পারিস। 62,400, এই টাকাটা পেনশন, এটা বুঝতে পেরেছিস? কি লিখতে হবে, কতটা লিখতে হবে, সব আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে লেখ, এবার অ্যান্সার লেখ, বুঝতে পারলি? ক্যালকুলেশন বুঝেছিস তো? তো আমাকে যদি বলে এই অঙ্কটা পরীক্ষায় দেবে, আমি বললাম না, এই করে দেবে, এগুলো গভর্নমেন্ট এমপ্লয়ি পরীক্ষায় দেবে না, দেবে না, ঠিক আছে? তো লেখ, অ্যান্সার লেখ, দ্য মান্থলি পেনশন, লেখ দ্য মান্থলি পেনশন কত টাকা বের করলাম বলতো, আমাকে বল দেখি। মান্থলি পেনশন 20,800, তাই তো? মান্থলি পেনশন লেখ 20,800, লেখ মান্থলি পেনশন রুপিস, মান্থলি পেনশন রুপিস কত, 20,800, ব্যাকেটে লিখবো কত, 62,400 ইন্টু 1/3, ঠিক আছে? 20,800 পার মান্থ, ঠিক আছে? ইজ এন্টায়ারলি ট্যাক্সেবল, লেখ ইজ এন্টায়ারলি, বা এন্টায়ারলি লেখাচ্ছি, আমি মনে হয় আরো একটু সোজা ভাষায় লিখে দিই, ইজ ফুললি ট্যাক্সেবল। আমি কি শিখেছিলাম, তুমি গভর্নমেন্ট এমপ্লয়ি হও বা নন গভর্নমেন্ট এমপ্লয়ি হও, আনকমিটেড পেনশন ট্যাক্সেবল, সবাইকেই ইজ ফুললি ট্যাক্সেবল। ইন দ্য হ্যান্ডস অফ, লেখ ইন দ্য হ্যান্ডস অফ এক্স, তাই তো? এক্স ছিল তো, ইন দ্য হ্যান্ডস অফ এক্স, ইন দ্য হ্যান্ডস অফ এক্স, এক্স এর কাছে, ঠিক আছে? তার মানে এক্স যে প্রতি মাসে 20,800 টাকা করে পেনশন পাচ্ছে, ওকে ট্যাক্স দিতে হবে, তাই লিখলাম ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে? তো হয়ে গেল। কিন্তু এটাকে এটাকে কি বলে, এটাকে কি বলে, আনকমিটেড পেনশন, হ্যাঁ কি না? এটাকে কি পেনশন বলে বল, আনকমিটেড পেনশন, এটাই তো আনকমিটেড পেনশন। তাহলে ক মাসের ট্যাক্স দেবে, কিন্তু 3 মাসের ট্যাক্স দেবে, 3 মাসের ট্যাক্স দেবে, তাই তো? এই বছরে। সেই মান্থটাতে যে টাকাটা পাচ্ছে সে টাকাটাকে ট্যাক্স দেবে না, তাই বছর বছর মাসে কি ট্যাক্স দিতে হবে? না মাসে মাসে না, এটা ধর, যদি তুই বললি তো এই বছর কম আসে, তাহলে লেখ এক্স ফর 3 মান্থস, ফর 3 মান্থস, আর একটু লিখে দিই ফর 3 মান্থস, প্রিভিয়াস ইয়ার কত, 23-24, এবার বুঝেছিস তো? 23-24 সালে ওকে 3 মাসের ওপর ট্যাক্স দেবে, 3 মাসের, কারণ ও তো 3 মাসেই পেনশন পাচ্ছে, 23-24-এও ক মাসের পেনশন পাচ্ছে, 23-24 সালে ক মাসের পেনশন, 3 মাসের পেনশন পাচ্ছে, কত টাকা পাচ্ছে, 3 মাসে উনি স্যার টাকাটা বলুন না কত হবে, 20,800 × 3 ইকুয়াল টু 62,400, কত হয়েছিল বল, 62,400, এই টাকার উপর পেনশন, মানে ট্যাক্সটা দেবে, এই টাকার উপর ট্যাক্স, বুঝেছিস ব্যাপারটা? তাহলে কি লিখলাম দেখ, দ্য মান্থলি পেনশন রুপিস 20,800 per month is fully taxable, per month is fully taxable in the hands of X for 3 months, ঠিক আছে? for 3 months for previous year 23-24, এটা হলো আনকমিটেড, বুঝে গেল আনকমিটেডটা? এবার লিখো কমিটেড পেনশন, হেডিং দিয়ে লেখ, মানে আন্ডারলাইন, প্যারা চেঞ্জ করে লেখ, লেখ দ্য কমিটেড পেনশন, লেখ দ্য কমিটেড পেনশন অফ রুপিস, কত টাকা ছিল কমিটেড পেনশন, দেখ ও পেনশন পেয়েছে কত টাকা পেয়েছে, 2/3 পেনশন পেয়েছে, কত টাকা পেয়েছে,
কত? 3,45,000। 3,45,000। তাহলে পেনশন বেচে ও 3,35,000 টাকা পেয়েছে। তাহলে আমি কি বলেছিলাম, গভর্নমেন্ট এমপ্লয়ি যদি পেনশন বেচে টাকা পয়সা পায় সেটা কি বলেছিলাম, এক্সেম ফ্রম ট্যাক্স বলেছিলাম না, কোনো ট্যাক্স দিতে হবে না। তাই এটাকে লিখবো ইজ ফুললি এক্সেম, লিখবি ইজ ফুললি এক্সেম ফ্রম ট্যাক্স, ফুললি এক্সেম ফ্রম ট্যাক্স। শেষ, পুরো শেষ হয়ে গেল। এই অঙ্কটা কি লেখার অঙ্ক ছিল, কি ছিল না গভর্নমেন্ট এমপ্লয়ি, তুই লেখা। তাহলে কি বুঝতে পারলি, মাথার মধ্যে ঢুকেছে? কি লেখাটা আরেকবার পড়ে দেবো? The commuted pension of rupees 3,45,000 is fully exempt from tax. Is fully exempt from tax. তাহলে কি বুঝতে পারলি, গভর্নমেন্ট এমপ্লয়ি যদি কমিউটেড পেনশন বেচে দেয় তাহলে ওকে কোনো ট্যাক্স দিতে হবে, তাই লিখলাম। কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি যদি প্রতি মাসে মাসে পেনশন তোলে তার উপর ট্যাক্স দিতে হবে। তাহলে ওর পেনশন ফিক্সড হয়েছিল কত, 62,400, তার মধ্যে 2/3 বেঁচে দিয়েছে, তাহলে পাবে কত, 1/3। তাহলে 62,400 1/3 কত হয়, 20,800। এই টাকাটা ট্যাক্স দিতে হবে, পুরোপুরি ট্যাক্স ছাড়। তাহলে অঙ্কটা বোঝা গেল, ঠিক আছে। কিন্তু এই অঙ্ক পরীক্ষায় দেবে না। 2 নম্বর অঙ্কটা মন দিয়ে পড়বি, 2 নম্বর অঙ্কটা করলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই 2 নম্বর অঙ্কটা লাস্ট যে পিডিএফ এর নোট বোঝালাম ওই অঙ্কটা সেম অঙ্ক। 2 নম্বর অঙ্কটা পড়ছি, হ্যাঁ ভালো করে শুনবি। রমেশ বলছে, রমেশ অ্যান এমপ্লয়ি অফ এ প্রাইভেট কনসার্ন, দেখ ভালো করে দেখ কি বলেছে পড়। ও প্রাইভেট চাকরি, নন গভর্নমেন্ট এমপ্লয়ি। রিটায়ার করেছে কবে বল, রিটায়ার করেছে কবে, 31শে জানুয়ারি রিটায়ার করেছে। রিটায়ার করেছে কবে বল, 31শে জানুয়ারি রিটায়ার করেছে। আচ্ছা তোরাই বল, তাই বল, আমি বলবো না, অঙ্ক পরে করবো। একজন লোক, ভদ্রলোক রমেশ 31 জানুয়ারি রিটায়ার করেছে, তাহলে 23, 24, 25 ইয়ারে ক মাসের পেনশন পাবে, 2 মাস। কি ফেব্রুয়ারি আর মার্চ, এই 2 মাসই পেনশন পাবে। এই যে 2 মাসের পেনশন পাবে এটাকে কি বলে, আনকমিউটেড। এই আনকমিউটেড পেনশন তুমি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হও বা নন গভর্নমেন্ট হও সবাইকে ট্যাক্স দিতে হবে, সবাইকে ট্যাক্স দিতে হবে। বলছে হিজ পেনশন ফিক্সড কত করে হয়েছে বল, প্রতি মাসে পেনশন ফিক্সড হয়েছে 63,600 টাকা করে। ওর পেনশন ফিক্সড হয়েছে 63,600 টাকা। যদি ও কোনো পেনশন না বেচে, ও যদি পেনশন না বেচে কত করে পাবে, 63,600 ইন্টু 2 এবছর। যদি পেনশন না বেচে, ভালো করে শুনবি, যদি না বেচে, কিন্তু বেচেছে। বলছে হি হাউএভার হ্যাজ রিসিভ 6,21,000, মানে ও পেনশন বেচে 6,21,000 পেয়েছে। কত পার্সেন্ট পেনশন বেঁচেছে বলে দিয়েছে, ও 60% পেনশন বেঁচেছে। তাহলে ওকে কি 63,600 দেবে, ও তো 60 বেঁচে দিয়েছে, 40% দেবে। আর যদি কখনো কোশ্চেনে বলে না দেয় পেনশন কবে বেঁচেছে, দেখ এখানে বলে দিয়েছে পেনশন কবে বেঁচেছে, ও ফেব্রুয়ারি মাসে পেনশন বেঁচেছে, ঠিক আছে, ও ফেব্রুয়ারি মাসে পেনশন বেঁচেছে। তাহলে তো ফেব্রুয়ারি মাসে পেনশন বেঁচেছে মানে ধরেই নিচ্ছি ফেব্রুয়ারি শুরুতেই বেঁচেছে। বুঝতে পারি তো ব্যাপারটা। তাহলে চ প্রথমে হেডিং দিয়ে আনকমিউটেড পেনশন, প্রথমে হেডিং দিয়ে আনকমিউটেড পেনশন। হ্যাঁ দেখ লিখছি, 2 নম্বর অঙ্কটা, তাই তো। প্রথমে হেডিং দিলাম আনকমিউটেড পেনশন। কত টাকা ছিল বল, 63,600 বল না, কত ছিল, 63,600। কতটা পেনশন বেঁচে দিয়েছে, 50%। তাহলে পাবে কত, 40%। একটু 2 মাস পরে দেখ কত বেরোচ্ছে, 50,880। ঠিক আছে, লিখলাম, কমা দিয়ে লিখবো ইট ইজ ফুললি ট্যাক্সেবল, তাই তো, কোনো ডাউট আছে এখান নিয়ে, কেরে ইট ইজ ফুললি ট্যাক্সেবল ফর দ্য প্রিভিয়াস ইয়ার, লেখ আরো লিখতে পারিস ফর দ্য প্রিভিয়াস ইয়ার, কত ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। ক্লিয়ার হয়ে গেল না, কোনো ডাউট নেই। আনকমিটেড হলো, এবার কমিটেড, এবার লিখো কমিটেড, কমিটেড করো, তাই তো, কমিটেড করবো, তাই তো। এদিক তো, এদিক শোন, শুনছিস তো, কমিটেড করবো, কমিটেড পেনশন হেডিং দে, কমিউটেড পেনশন হেডিং দে, দিচ্ছিস তো। ওরা তোকে কোশ্চেনে 2টো পয়েন্ট জানতে চাইছে, কি জানতে চাইছে দেখ, দেখ 1 নম্বর বলছে হি হ্যাজ অলসো রিসিভ গ্র্যাচুইটি, তুমি যদি গ্র্যাচুইটি পাও তাহলে কি হবে, আর গ্র্যাচুইটি না পেলে কি হবে। তাহলে হেডিং দে, কি লিখবি, কমিউটেড পেনশন বলতে হেডিং দিলাম, লিখবি রোমান 1 দিয়ে লিখবি
হি হ্যাজ রিসিভড, কি লিখবি? হি হ্যাজ রিসিভড, কি লিখবো বল? হি হ্যাজ রিসিভড গ্র্যাচুইটি। যদি পরীক্ষায় না বলে গ্র্যাচুইটির কথা, তুই একটা অ্যাজাম্পশন করে নিবি, ধরে নিবি যে আমি মনে করছি গ্র্যাচুইটি পেয়েছে বা আমি মনে করছি গ্র্যাচুইটি পাই। ঠিক আছে, হি হ্যাজ রিসিভড গ্র্যাচুইটি লিখলাম তো। কি লিখবো প্রথমে বল? প্রথমে কি লিখবো? কমিউটেড পেনশন, মানে পেনশন বেচে তুই কত টাকা পেয়েছিস। কি বললাম? পেনশন বেচে তুই কত টাকা পেয়েছিস, লেখ। কমিউটেড পেনশন, বল পেনশন বেচে কত টাকা পেয়েছিস বলে দিয়েছিল, বল কোশ্চেন পড়ে বল। পেনশন বেচে 6 লাখ, 6,21,000 পেনশন বেচে পেয়েছিস, ঠিক আছে। আচ্ছা, ও কোন এমপ্লয়ি, গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট? নন গভর্নমেন্ট এমপ্লয়ি। নন গভর্নমেন্ট এমপ্লয়ি, ভালো করে শুনবি, ও কোন এমপ্লয়ি? দেখ, আর একটা কথা একটা মাথায় রাখবি, তুই বুঝতে পারবি মানে এখানে গ্র্যাচুইটি যদি কখনো গ্র্যাচুইটির কথা বলে দেয়, তার মানে নন গভর্নমেন্টের ক্ষেত্রেই বলবে গ্র্যাচুইটির কথা। গভর্নমেন্ট এমপ্লয়ি যদি কমিটেড পেনশন পাচ্ছে, কি হয়? পুরোপুরি তো ফ্রি, নাথিং ইজ ট্যাক্সেবল। তাহলে গ্র্যাচুইটির কথা কখন বলবে? নন গভর্নমেন্টই বলবে, তাই না? তাহলে তাহলে এখানে দেখ, কি বলে দিয়েছে এখানে, ওই যে হি হ্যাজ রিসিভ গ্র্যাচুইটি, ও গ্র্যাচুইটি পেয়েছে। আর গ্র্যাচুইটি পেলে কি হয়, কি বলেছিলাম, কত টাকা ছাড় পাওয়া যায়? গ্র্যাচুইটি পেলে 1/3, 1/3। তাহলে এখানে মাইনাস দিয়ে লিখবি কি? এক্সেমশন। কি লিখবি বল? এক্সেমশন। তাহলে 1/3, কার 1/3? ফুল ভ্যালু, ফুল ভ্যালু। তাহলে ফুল ভ্যালুটা কি করে বের করবো? আচ্ছা, নিচে আলাদা করে এটা কি ফুল ভ্যালু, আলাদা করে এক লাইন ছেড়ে করে নে। ফুল ভ্যালু, লাইক ফুল ভ্যালু অফ কমিউটেড পেনশন, হ্যাঁ কি না? ফুল ভ্যালু অফ কমিউটেড পেনশন কত টাকা হবে? দেখ দেখ 6,21,000 টাকা। ও কতটা পেনশন বেঁচে দিয়েছে? 60%, তাই তো? তা ডিভাইড বাই 60 হবে, হ্যাঁ কি না? ইন্টু 100 করে দেখ কত হচ্ছে। 10,35,000 নাকি রে? করে দেখ 10,35,000। তাহলে এখানে লিখবো 10,35,000 তার 1/3, তাই হয়েছে 3,45,000। 6,21,000 থেকে 3,45,000 বাদ দিবি, অঙ্ক শেষ। 2,76,000 হয়ে গেল, অঙ্ক শেষ। কি রে, বুঝতে পারলি তো? বল, মাথায় ঢুকলো তো? ওই ট্যাক্সেবল অ্যামাউন্ট বলে, এটাকে ট্যাক্সেবল অ্যামাউন্ট বলে, এটাকে বলে ট্যাক্সেবল অ্যামাউন্ট, ঠিক আছে? ট্যাক্সেবল অর্থাৎ এই টাকার উপর ট্যাক্স দিতে হবে। এত টাকা ট্যাক্স দিতে হবে না, এই টাকার উপর ট্যাক্স হবে, ট্যাক্সেবল অ্যামাউন্ট। হয়ে গেল। হি হ্যাজ রিসিভ গ্র্যাচুইটি, হলো তো? পরেরটা কর। হি হ্যাজ নট, হি হ্যাজ, লে পরেরটা লিখবি হি ডাজ নট রিসিভ গ্র্যাচুইটি, লেখ 2 নম্বর দিয়ে লেখ হি ডাজ নট রিসিভ, হি ডাজ নট রিসিভ গ্র্যাচুইটি। তাহলে প্রথমে কি লিখবো? ওই লেখ কমিউটেড পেনশন লিখবি। কত টাকা বলেছিল কমিটেড পেনশন বল? 6,21,000 মাইনাস দিবি এক্সেমশন, শেষ। কত টাকা? ওই 10,35,000, তাই তো? 10,35,000 কি হবে বল? 1/1/3, তাই তো? না, 1/2 হবে, এটা 2 হবে, 1/2। 5,17,500, অঙ্ক শেষ। কত হচ্ছে? 1,03,000। ক্লিয়ার? ট্যাক্সেবল অ্যামাউন্ট শেষ হয়ে গেল অঙ্কটা। এই তো দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক করা থাকলে যে কোনো অঙ্ক পারা যায়, যে কোনো। মেন হচ্ছে বোঝার ব্যাপার, ঠিক আছে? বোঝা গেল না? দেখ এবার 12 নম্বর অঙ্কটা করছি। কি বলেছে? মিস্টার পার্থ মিত্র রিটায়ার্ড ফ্রম এবিসি লিমিটেড। পার্থ মিত্র রিটায়ার করে কোথা থেকে? এবিসি কোম্পানি থেকে রিটায়ার করে, নন গভর্নমেন্ট, ঠিক আছে? অন 31st অক্টোবর 2023। কবে রিটায়ার করেছে বল? 31st অক্টোবর 2023। আফটার সার্ভিং 30 ইয়ার্স, 30 বছর কাজ করার পর, হি ওয়াজ এন্টাইটেল টু আ পেনশন, ঠিক আছে? এবং তার পেনশন কত করে ফিক্সড হয়েছে বল? ও রিটায়ার করেছে কবে? অক্টোবরে।
31 অক্টোবর যদি রিটায়ার করে তাহলে ও পেনশন ক মাস পায়? 5 মাস, হ্যাঁ কি না? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 মাস পেনশন পাওয়ার কথা। কত করে? 15,000 টাকা করে পেনশন পাওয়ার কথা যদি কোনো টাকা পয়সা না তোলে। ও কি বলেছে দেখ, 1 নভেম্বর থেকে পেনশন পাওয়ার কথা। ও বলেছে দেখ, 15,000 টাকা করে পেনশন পাওয়ার কথা কবে থেকে? নভেম্বর থেকে। 31 ডিসেম্বর ও পেনশন বেঁচে দিয়েছে। কয় পেনশন বেঁচে দিয়েছে? 31 ডিসেম্বরে ও পেনশনটা বেঁচে দিয়েছে। ঠিক আছে? তাহলে কতটা পেনশন বেঁচে দিয়েছে দেখো। ও কতটা পেনশন বেঁচে দিয়েছে? 40% পেনশন বেঁচে দিয়েছে। 40% বেঁচে দিয়েছে। তাহলে ওর যে 15,000 টাকা করে পাওয়ার কথা ছিল, তাহলে ও নভেম্বর মাসে পেনশন তো পুরো 15,000 টাকাই পাবে। ভালো করে বোঝ। ভালো করে বোঝ। ও পেনশন বেঁচেছে কবে? বল কোন ডেটে পেনশন বেঁচেছে? পেনশন বেচার ডেট কবে বলেছে? পেনশন বেচার ডেট কবে বলছে? 31শে ডিসেম্বর। ও 31শে ডিসেম্বর পেনশন বেঁচেছে। তাহলে ও নভেম্বর মাসে 15,000 টাকা পেনশন পাবে। ডিসেম্বর মাসেও তো 15,000 টাকাই পাবে। ও তো 31 ডিসেম্বর পেনশন পেয়েছে। তাহলে ও 15,000 টাকা করে 2 মাস পাবে আনকমিটেড পেনশন। তারপরও 40% বেঁচে দিয়েছে। তাহলে কত পাবে আর পেনশন? 60%। তাহলে 15,000 60% করলে কত হয় বল? 9,000। তা 9,000 করে পাবে 3 মাস। আমি এখানে জাস্ট লিখছি, পরে আবার ওখানে অঙ্ক করার সময় বলছি। 15,000 করে পাবে 15K করে পাবে 2 মাস। আর 9,000 করে পাবে 3 মাস। কোনো ডাউট আছে? এটাই হচ্ছে আনকমিটেড। বুঝতে পারলি? বুঝতে পারলি তো? আনকমিটেড পেনশন। তাহলে লেখ। আমি যেটা বলছি অ্যান্সার বলছি লিখবি, হ্যাঁ? এই অ্যান্সার বলছি লিখবি। কত নম্বর অঙ্ক এটা দেখলাম? এটা 12 নম্বর অঙ্ক। তাহলে কি লিখবি? লেখ আনকমিউটেড পেনশন। কি লিখবো? আনকমিউটেড পেনশন। ঠিক আছে তো? আনকমিউটেড পেনশন আন্ডারলাইন করলো। আন্ডারলাইন করলো, তাই তো? কি লিখবো দেখ? নভেম্বর টু ডিসেম্বর, তাই তো? এই 2 মাস তো। কত করে পাচ্ছে বল? 15,000 করে পাচ্ছে। 2 মাস কত হচ্ছে বল? 30,000 টাকা। কোনো ডাউট নেই এখানে। আর জানুয়ারি থেকে মার্চ মাস অবধি পাবে কত করে? দেখাতে হবে কি করে 9,000 হলো। 15,000 এর মধ্যে 40% বেঁচে দিয়েছে, পাবে কত? 60% ইন্টু 3 মাস। বুঝেছিস? 9,000 ইন্টু 3 কত? 27,000 টাকা। তাই তো? ঠিক বললাম তো? 9,000 ইন্টু 3 কত? 27,000 টাকা। তাহলে টোটাল কত হলো বল? 57,000 টাকা। ডাউট আছে? কিনা বুঝেছিস তো? এটা হচ্ছে ট্যাক্সেবল অ্যামাউন্ট, হ্যাঁ কি না? বুঝেছিস ট্যাক্সেবল অ্যামাউন্টটা কি করে বেরোলো? এটা কোনো ডাউট আছে? দেখ পুরো বুঝিয়ে দিলাম কিন্তু। কোনো ডাউট যদি না থাকে দেখ অঙ্কটা। দেখ এই লাস্ট ইয়ারই অঙ্কটা হয়ে গেছে, অনার্সে এসেছিলি দেখ। হয়ে গেল আনকমিটেড। বুঝে গেল আনকমিটেড? কোনো ডাউট আছে? এবার কমিউটেড করবো। এবার কমিউটেড করবো। লে কমিউটেড পেনশন বলে হেডিং দে। লে কমিউটেড পেনশন বলে হেডিং দিতে। ঠিক আছে? তাই তো? এটা বের করবো। লিখছি কমিউটেড পেনশন রিসিভড। লিখবো কমিউটেড পেনশন রিসিভড। কত টাকা পেয়েছিস বল? পেনশন বেচে কত টাকা পেয়েছিস? পেনশন বেচে কত টাকা পেয়েছিস বল? কি রে? 4,20,000। মাইনাস করবো কি বল? ও কি গ্র্যাচুইটি পেয়েছে? কোশ্চেন করে বলতো কি বলেছে? গ্র্যাচুইটি পেয়েছে। তাহলে গ্র্যাচুইটি পেলে কতটা ছাড় পাওয়া যায়? 1/3। 1/3 লেখ এক্সেমশন বলে লেখ এক্সেমশন। আচ্ছা তোদের সেকশন মনে রাখতে হবে। কত নম্বর সেকশন ছিল? আন্ডার সেকশন 10 ক্লস 10 এ, হ্যাঁ কি না? আন্ডার সেকশন 10 ক্লস 10 এ। ঠিক আছে? হয়ে গেল। তাহলে কি লিখবো? ফুল ভ্যালু করতে হবে 4,20,000। এটা কত পার্সেন্ট টাকা তুলেছে? 40 তুলেছে তো টাকা। তাহলে ডিভাইড বাই 40 ইন্টু 100, হ্যাঁ কি না? যেটা হবে তার কি হবে? 1/3 করে বল কত হচ্ছে? 4,20,000 ডিভাইড বাই 40 ইন্টু 100 ডিভাইড বাই 3, 3,85,000। 70,000 ট্যাক্সেবল অ্যামাউন্ট। শেষ হয়ে গেল।
12 নম্বর অঙ্কটা কমপ্লিট। এটা 5 নম্বর ছিল পরীক্ষায়, এটুকু 5 নম্বর ঠিকই। নেক্সট তার পরের অঙ্ক নাই, দেখ 2023 জেনারেলে যে অঙ্কটা ছিল জেনারেলে, দেখ অঙ্কটা কত ইজি অঙ্ক দিয়েছে, দেখ 13 নম্বর অঙ্কটা পরে দিচ্ছি তোদের। বলছে দেখ মিস্টার সেন রিটায়ার করেছে এপ্রিল 30, কবে রিটায়ার করেছে বল? 30শে এপ্রিল রিটায়ার করেছে। তাহলে তুই বল 30শে এপ্রিল যদি রিটায়ার করে তাহলে পেনশন ক মাসের পাওয়া পাবে? প্রচুর পেনশন পাবে, বলতে পারবি? একবারে 11 মাসের পেনশন পাবে। কিরে 30শে এপ্রিল রিটায়ার করে পেনশন ক মাসে পাবে? 11 মাসের পাবে, 11 মাসের। আর ও কোথায় চাকরি করতো? প্রাইভেট কোম্পানি চাকরি করতো, এমএসসি কোম্পানি। হি ওয়াজ এন্টাইটেল টু পেনশন 5,000 টাকা। বলছে ও যদি পেনশন না বেচে ও 5,000 টাকা করে প্রতি মাসে পেনশন পাবে, কিন্তু ও 60% পেনশন বেঁচে দিয়েছে। কিন্তু ও 60% কত মাসের পেনশন বেঁচে দিয়েছে বল? 60% পেনশন বেঁচে দিয়েছে অফ দ্য পেনশন। অ্যান্ড পেনশন বেঁচে কত পাচ্ছে? 1,20,000 টাকা। ঠিক আছে তো? তো বলছে ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ পেনশন কত হবে? ঠিক আছে তো? বলছে হি ইজ এন্টাইটেল টু গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি যদি পায় তাহলে কত হবে? আর গ্র্যাচুইটি না পেলে কত হবে? তা সোজা অঙ্ক দেখি 23 দিনের কতবার করালাম এই টাইপের অঙ্ক। ঠিক আছে তো? চ অঙ্কটা করুন। দেখ তোকে কি কি বের করতে বলেছে তোকে? আবার আবার পড়ে নে, কি বের করতে বলছে? এই দেখ বলছে কম্পিউট দ্য ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ পেনশন। ঠিক আছে? পেনশনের ট্যাক্সেবল অ্যামাউন্ট বের করতে বলছে, কমিউটেড পেনশন দুটোই বের করতে বলেছে। সবার প্রথম লেখ আনকমিউটেড পেনশন, তাই তো? সবার প্রথম লেখ আনকমিউটেড পেনশন। আচ্ছা ওর পেনশন ফিক্সড হয়েছে ক মাস থেকে বল? ওর পেনশন পাবে মে মাস থেকে মার্চ অব্দি, হ্যাঁ কি না বল? মে থেকে মার্চ, তো মে থেকে মার্চ ক মাস হয়? 11 মাস। ওর পেনশন কত টাকা করে ফিক্স ছিল? ওর পেনশন কত টাকা করে ফিক্স ছিল? ও কত পার্সেন্ট পেনশন বেঁচে দিয়েছে? 60%। তাহলে কত পার্সেন্ট পাবে? আর 40% ইন্টু কত মাস হবে? 11 মাস। বুঝতে পারলি? ডাইরেক্ট 40% করে দিলাম, কোনো সমস্যা নেই। 11 মাস করলাম, তার কারণ পেনশন কবে বেঁচেছে কিছু বলেনি, তাহলে ধরে নেবো শুরুতেই বেঁচে দিয়েছে। তাহলে 5,000 40 2000, 2000 ইন্টু 11 কত? 22,000। এটাই ট্যাক্সেবল অ্যামাউন্ট, হ্যাঁ কি না? এটা আনকমিউটেড। এটা হলো আনকমিউটেড পেনশন। ঠিক আছে তো? এটা আনকমিউটেড পেনশন, টোটাল ট্যাক্সেবল। লিখবো কি? নিচে লিখবো ইট ইজ ফুললি ট্যাক্সেবল। ইট ইজ ফুললি ট্যাক্সেবল। এবার লিখবো কমিউটেড পেনশন। এবার লিখবো কি? কমিউটেড পেনশন। কি লিখবো এবার? কমিউটেড পেনশন। ঠিক আছে? কি লিখলাম বল? কমিউটেড পেনশন। দেখেছিস তো কি লিখলাম এবার? কমিউটেড পেনশন। তাহলে প্রথম পয়েন্ট কি লিখবো? লিখবো হি ইজ এন্টাইটেল টু গ্র্যাচুইটি। হি ইজ এন্টাইটেল টু গ্র্যাচুইটি। ও যদি গ্র্যাচুইটি পায় তাহলে কি হবে? কি বললাম? ও যদি গ্র্যাচুইটি পায় তাহলে কি হবে? তাহলে লিখতে হবে প্রথমে কমিউটেড পেনশন। বল পেনশন বেঁচে কত টাকা পেয়েছে? 1,20,000, তাই তো? এর থেকে মাইনাস করবো এক্সেমশন, থেকে মাইনাস করবো এক্সেমশন। কত হবে? 1,20,000। ও যেহেতু 40% বেঁচে দিয়েছে, নাকি 60 বেঁচেছে? 60 বেঁচে ডিভাইড বাই 60 ইন্টু 100। ঠিক আছে? ইন্টু যেহেতু গ্র্যাচুইটি পেয়েছে তাহলে কত হবে? 1/3, তাই তো? করে দেখ, করে দেখ কত হচ্ছে। 1,20,000 ডিভাইড বাই 60 ইন্টু 100 ডিভাইড বাই 3 কত হচ্ছে? 66 আর 667, 666। ঠিক আছে, বাদ দিয়ে হচ্ছে 53,333। এটা হচ্ছে ট্যাক্সেবল অ্যামাউন্ট। বোঝা গেল? নেক্সট 2 নম্বর। হি ইজ নট, লিখবি হি ইজ নট
entitled to gratuity. He is not entitled to gratuity. He is not entitled to gratuity. কি বললাম বুঝছো? He is not entitled to gratuity. আবার বলছি he is not entitled to gratuity. কি লিখবো? কমিউটেড পেনশন। কি লিখবো বল? কমিউটেড পেনশন। কত টাকা ছিল কমিউটেড পেনশন বলে? 1,20,000। মাইনাস দিয়ে লিখবো এক্সেমশন। কত টাকা? 1,20,000 ডিভাইড বাই 60, ঠিক আছে? ইন্টু কত? ইন্টু 100 ইন্টু কত হবে? 1/2। কত হচ্ছে দেখ? 1,00,000। তাহলে 20,000 টাকা ট্যাক্স দেবে। ব্যাস হয়ে গেল, শেষ। বুঝতে পারলি তো?